স্থিতিস্থাপক সীমার মধ্যে, কিসের মধ্যে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির কি সমানুপাতিক, অর্থাৎ যতটুকু বল প্রয়োগ করা হবে ততটুকু কি হবে, বস্তুর লেন্থ ইনক্রিজ হবে। অর্থাৎ the ensuring force অথবা force is directly proportional to their increasing length, অর্থাৎ আমরা যদি কোন একটা রাবার বা ইলাস্টিককে কাকে, if we applying force on elastic or rubber, on elastic or a rubber, then the increasing length will be proportional to their applying force, proportional to their applying force. Sure. কি বললাম? If we apply force on elastic or a rubber, the increasing length will be proportional to their applying force. অর্থাৎ কোন বস্তুর উপরে যদি ইলাস্টিক বা রাবার জাতীয় কিছু আছে, নাই, রাবার তো আছে, আমরা কাপড়ে যে দেওয়া হয় এই টাইপের রাবার, বা ওই যে টাকা বাঁধা হয় এই টাইপের রাবার, এই রাবার জাতীয় ব্যাপারগুলোকে, অর্থাৎ হুকের সূত্র যেটা বিগিন হুকস ল যেটা সাইন্টিস্ট বলছে সেটা হলো কি, if we applying force on an elastic or a rubber, then the applying force will be proportional to their increasing length. অর্থাৎ ধরো একটা ইলাস্টিক কল্পনা করতে পারো অথবা কোন একটা স্প্রিং কল্পনা করতে পারো। কি কল্পনা করতে পারো? ধরো এটার উপর যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, কি অ্যাপ্লাই করি? ধরো এফ ফোর্স অ্যাপ্লাই করে দুই দিক দিয়ে ধরে টান দিলাম, কি দিলাম? ধরো এটার লেন্থ হলো এখান থেকে এই পর্যন্ত হলো 10 মিটার। কত মিটার? 10 মিটার। এটার মধ্যে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তখন এটা একটা ইনক্রিজ হয়ে 10 থেকে হয়ে গেছে কত? 12 মিটার। কত মিটার? অর্থাৎ আমি ফোর্স অ্যাপ্লাই করার ফলে একটা লেন্থ কিন্তু ইনক্রিজ হইছে না? কত? 12 মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত মিটার? 2 মিটার। অর্থাৎ ইনক্রিজিং লেন্থ কত দিয়েছি? L। ইনক্রিজিং লেন্থ কত দিয়েছি? L is proportional to their increasing length. Increasing the formula কি? Force is directly proportional to their increasing length. মনে থাকবে? এটা হলো হুকসের ল। কিন্তু আরেকটা আছে, কিছু ব্যাককল আছে, যে যদি বলা হয় যে এক সময় একটা স্টুডেন্ট ছিল আর কি আমার, এই যে প্লাস্টিকের স্কেলগুলো আছে না, আনছো কেউ? এরে এই হুকসের লটা বুঝাই দিয়েছিলাম। ওরা এই টাইপের একটা প্লাস্টিক স্কেল সামনে ছিল আর কি, বলছি আচ্ছা তুমি এটাকে যদি এই টাইপের একটু ফোর্স অ্যাপ্লাই করো তাহলে এটা বাঁকা হবে না? জি স্যার হবে। আবার ছেড়ে দিলে কি হবে? আগের জায়গায় যাবে। আমি বলছি তুমি করো তো, দিছে পর থাম করে দৌড়ে বসে হয়ে গেছে। তো স্যার আর দিছে না স্যার। সেইটাকে মানে প্রেসার দিয়ে ভেঙে ফেলছে, ভেঙে দিয়ে স্যার ওই আগের মতন দেওয়া হয় না। বলছিলাম ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দেয়ার লেন্থ। পীড়ন বিকৃতির সমানুপাতিক যেটাকে বলা হয় আর কি, স্যার হাঁটতে হয় না স্যার, এখন কে রইব? তো এটার মানে কি? এটার মাথায় রেখো যে এটার অবশ্যই একটা স্টেবিলিটি সীমা আছে। কি আছে? একটা নির্ধারিত একটা সীমা আছে না, যে তোমাদেরকে প্রেসার ঠিক ততটুকু আমার দেওয়া উচিত যতটুকু তোমরা কি করতে পারো, নিতে পারো। যেমন এখন বেশি নিতে পারো না, যদি আমি বেশি কথা বলি তোমার কিছু একটু প্রেসার কি দেই না। আচ্ছা এই পরামর্শটা দেওয়া উচিত, আদারওয়াইজ তো পরবর্তীতে সমস্যা হয়ে যাবে আপনাদের উল্টা। তাইলে এখন এই যে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ, এটা হতে হবে কি তার স্টেবিলিটি সীমার মধ্যে। কিসের মধ্যে? তার মধ্যে কিন্তু একটা সীমা আছে। কি আছে? কারণ এই সীমার বাইরে যদি চলে যাও তাহলে কি এটাকে আর আগে থেকে ফিরে আসবে? কখনোই ফিরে আসবে না। পাশে একটা স্প্রিং দিবা, স্প্রিংটাকে একটু টান দিবা, টান দিয়ে যদি এটাকে ছেড়ে দাও, টান দিয়ে যদি এটাকে কি করো, ছেড়ে দাও, তাহলে দেখবে এটা কখনোই পূর্বের জায়গায় আবার ফিরে আসবে না। পূর্বের জায়গায় কি হবে না? ফিরে আসবে না। কেন আসবে না? কারণ দেখবে এটা এমন যে টান দিছো দিয়ে একদম এটাকে কি করে ফেলছো, মানে এটা একদম মানে এটা বিকৃতি করে ফেলছো পুরা। যেমন ছিল তার চেয়ে পুরো উল্টা গিয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই হুকসটা ফলো করে। আর এটাকে একটা নির্দিষ্ট স্টেবিলিটির মধ্যে কি বিকৃতিটা দিতে হয়। যেমন তোমাদেরকে দেখো, আমাদের একজন মানুষের কমপক্ষে পার ডে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। এখন তোমাদেরকে আমি সারা দিন, মনে করো যে ধরো তোমাদেরকে টানা 15 থেকে 16 ঘন্টা আমি তোমাদেরকে পরিশ্রম করাইলাম, ঠিক আগামী 6 মাস পরে তোমরা আর কি থাকবে না, মানুষ থাকবে না, থাকবা কে যাবা? পাগল হয়ে যাবা। কে যাবা? কারণ তোমরা কি তোমাদের সীমার বাইরে চলে যাচ্ছ। কি চলে যাচ্ছ?
অর্থাৎ কোনো কিছুই সীমার বাহিরে ভালো নয়, সেটা প্রমাণ পাই কোথায় থেকে? হুকসের ল থেকে। হুকসের সীমার ভিতরেই থাকো। অতিরিক্ত কোনো কিছু সীমার ভিতরে ভালো না, যেমন এটা হোক ভালো আর হোক কি খারাপ কোনো কিছু। বুঝতে পারছো? বেশি ভদ্র ভালো না, আবার বেশি কি অভদ্র ভালো না। হ্যাঁ, আচ্ছা, হুকসের ল ক্লিয়ার? হুকসের ল ক্লিয়ার? এটা থেকে আমরা চ্যাপ্টার 5 এর খুব মজার একটা থিওরি পড়বো। খুব মজার একটা থিওরি আছে। ইজ এনি কোশ্চেনস? বলো। হ্যাঁ, আমরা চ্যাপ্টার 5 টা পড়বো। কনজারভেশন অফ এনার্জি দ্বারা এটা বোঝানো হয় যে প্রতি ক্ষেত্রে এনার্জিটা ইকুয়াল থাকে। প্রতি ক্ষেত্রে কি থাকবে? এনার্জিটা each and every positions of a substance the energy will be equal to each other. Energy will be equal to, আর এখানের ক্ষেত্রে যদি বলো এনার্জি বলতে কনজারভেশন অফ এনার্জিটা কি প্রত্যেকটা অবস্থানে এনার্জির চেঞ্জ গুলো সেম হবে, এনার্জি গুলো সেম হবে। তোমার এক্সাক্ট প্রশ্নটা কি অ্যানসার পাইছো নাকি আর কোনো প্রশ্ন আছে? বলো বলো। ডেসিবেল বলো। সাউন্ড এর মতো সীমা কি? সাউন্ড সীমা। আচ্ছা, একটা টপিক ছিল, একটা কি ছিল আমি বলেছিলাম আজকে টপিকটা পড়াবো, সেটা হবে কি ইউজ অফ সাউন্ড। ইউজ অফ সাউন্ড। বলেন কত নাম্বার? 4 আর 5। বলো। আসো 4 এবং 5 নাম্বারটা কি বলছে একটু আচ্ছা আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স 4 এবং 5 টা একটু ঠিক করে দিচ্ছি, জাস্ট অল্প একটু সময় নিয়ে 193 পেজ একটু যাও। 4 এবং 5 নাম্বারটা আসছে হলো দেখো রিফ্লেকশনস অর রিফ্র্যাকশনস occurs for waves। রিফ্লেকশন বলো আর রিফ্র্যাকশন বলো দুইটাই কি হয়? একটা ওয়েভস এর জন্যই হয়। রিফ্লেকশন মানে প্রতিফলন, রিফ্র্যাকশনস মানে হলো কি পুনরায় কোনো কিছু হওয়া, পুনরাবৃত্তি হওয়া। দুইটা কিন্তু আমরা কিসের জন্য দেখি? ওয়েভের মধ্যে দেখি। কিসের মধ্যে দেখি? দুইটাই কিন্তু ওয়েভের মধ্যে দেখা যায়, তাই না? আমরা দেখি রিফ্লেকশন একবার গিয়ে সেটা আবার ফিরে আসে, এটা ওয়েভের মাধ্যমেই হয়। কিসের মাধ্যমে হয়? ওয়েভের মাধ্যমেই হয়। আচ্ছা, তারপর দেখো তোমাদের স্কুলে হলরুম আছে না? হলরুম আছে, বড় হলরুম, ওরিয়েন্টেশন রুম বা হলরুম নাই না? আচ্ছা, যদি কখনো বড় হলরুমে যাও তো একটা মাঝ অবস্থানে গিয়ে জোরে চিৎকার করে দেখো চারপাশ থেকে প্রতিধ্বনি শুনবা। হ্যাঁ, এটাকে রিফ্লেকশন বলে। এটাকে কি বলে? রিফ্লেকশন বলে। মনে থাকবে। আর রিফ্র্যাকশনটা মানে কি? এটা পুনরাবৃত্তি। এটা কি করা? পুনরাবৃত্তি করা। এটা অলরেডি আমরা বুঝেছি, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম রিফ্লেকশন occurs for wave। রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন দুইটাই ওয়েভের তরঙ্গের জন্য হয়। It is discussed elaborately for the light in the next chapter। আমরা পরবর্তী চ্যাপ্টারে এটা আরো একটু বড় করে এলাবোরেট করব বা ব্যাখ্যা করব। At present you know that at a time of traveling from one medium to another medium, আমরা এক মাধ্যম থেকে আরেক মাধ্যম, দেখো আমাদের বর্তমানে যেটা জানতে হবে সেটা হলো এটা হলো কি বলছে at a times একটা সময়ে to traveling from one medium to another medium, একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে এটা কি করে? স্থানান্তরিত করে। কি করে? স্থানান্তরিত করে। If part of the wave returns back of the first medium, যদি এটা প্রথম অবস্থানে ফিরে আসে, it's called the reflection। It's called the, অর্থাৎ এটা এক মাধ্যমে গিয়ে সেটা যদি আবার পুনরায় ফিরে আসে আমার মনে হচ্ছে সেটাকে আমরা কি বলি? কি বলি? রিফ্লেকশন বলি। কি বলি? অর্থাৎ এটা একটা মাধ্যমে গেল, গিয়ে সেটা আবার পুনরায় আবার কি করলো? কামব্যাক করলো। অর্থাৎ ধর এখান থেকে আমি একটা সাউন্ড করলাম, সামনে একটা ওয়ালের মধ্যে বাধা পেয়ে সেখানে গেল, আবার কি আসলো? পুনরায় ফিরে আসলো। একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে সে গেল, আবার সেই মাধ্যমে আবার কি ফিরে আসলো। এটাকে বলা হয় রিফ্লেকশন। সেটাকে আবার কি বলা হয়? রিফ্লেকশন বলা হয়। When the wave travels from the first medium to the second medium, যখন একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে কোন একটা তরঙ্গ স্থানান্তরিত হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়? ট্রান্সফার হয় বা ভ্রমণ করে, it is called the refraction। It is called the refraction। এটাকে প্রতিসরণ বলা হয়। প্রতিসরণ বলা হয়। যেমন ধরো তুমি সাউন্ড করলা এই মাধ্যম থেকে, হ্যাঁ, ধরো এই যে সাপোজ পুকুরের উপর থেকে কেউ যদি কোনো কিছু সাউন্ড করে, আমরা যদি পুকুরের নিচে ডুবন্ত অবস্থায় বা ডুব দেওয়া থাকা অবস্থায় যদি কোনো কিছু শুনতে পাই, অর্থাৎ
পুকুরের উপর থেকে সাউন্ড করতেছে, এটা ছিল বায়ু মাধ্যম। কি মাধ্যম? মাধ্যমটা মিডিয়ামটা কি ছিল? এয়ার মিডিয়াম ছিল না? আমরা যখন পুকুরের নিচে সেম সাউন্ডটা শুনতে পাই, ওইটাকে বলা হয় ওয়াটার মিডিয়াম। কি মিডিয়াম? পানি মাধ্যম। কি মাধ্যম? তাহলে মাধ্যম কিন্তু এখানে দুইটা। মাধ্যম কয়টা? একটা মাধ্যম হলো এয়ার মিডিয়াম ছিল, আর একটা মিডিয়াম কি ছিল? ওয়াটার মিডিয়াম। অর্থাৎ ধরো তুমি পুকুরের উপর থেকে সাউন্ড করলা, পুকুরের নিচে একটা ছেলে ডুব দিয়ে আছে, হ্যাঁ, তার সে কি করলো? তোমার শব্দটা শুনতে পেলো। অর্থাৎ বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে ব্যাক করে যখন চলে গেল শব্দটা, তখন ওইটাকে বলবো আমরা কি? রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন সবসময় শোনা যায়। রিফ্র্যাকশনটা অলওয়েজ এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করবে সেটাও না। দেখবা লাইট কাচ মাধ্যমকে ব্যাক করে যায়, এটা একটা রিফ্র্যাকশন। এটা একটা কি? আমরা স্বাভাবিক অবস্থা দেখে না, যে ধরো আমাদের বাসায় যে জানালায় যে কাচগুলো আছে, কি আছে এটা? এটা কি বলা হয়? গ্লাসগুলো যে আছে, জানালায় যে গ্লাসগুলো দেওয়া হয়, দিনের বেলায় দেখবা বাইরে সবকিছু দেখা যাচ্ছে। বাইরে সবকিছু কি আমরা কেন দেখি? আমরা কেন দেখি? এটা রিফ্লেকশনের জন্য দেখি। কিসের জন্য দেখি? কারণ লাইটটা কি করতেছে ওই মাধ্যমে, ধরো এই যে আমাদের এই রুমটার মধ্যে সোর্স অফ লাইট কি? এটা না? এই বাল্বটা কিন্তু সোর্স অফ লাইট। এই সোর্স অফ লাইট, এই বাল্বটা কি করতেছে? বাল্ব থেকে আলোটা আমাদের বোর্ডে লেখাগুলোর উপরে পড়তেছে। এই লেখাগুলা থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে যাচ্ছে। কোথায় যাচ্ছে? চোখে। কোথায় যাচ্ছে? এই লাইটটা থেকে এই লেখাগুলো রিফ্লেক্ট হয়ে আমাদের কোথায় যাচ্ছে? চোখে যাচ্ছে। তখনই কিন্তু আমরা এই শব্দগুলো আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা এটা কি করতে পারছি? মানে আমাদের চোখ থেকে কিন্তু ওই যে আমরা বিভিন্ন মুভি দেখে না, ম্যাজিক ম্যানের মুভিগুলো তাকাইছে মানে একটা লাইট দিয়ে একদম সব ডেসক্রাইব করে দিচ্ছে, এই টাইপের কিছু না কিন্তু। হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু আমাদের তাকাইছে মানে আমাদের চোখ থেকে আলো, আমরা চোখ থেকে এটা দেখতেছি এমন কিছু না। এটা হলো কি? লাইট থেকে আলোটা এই লেখাটার উপর পড়তেছে, এই লেখাটাকে রিফ্লেক্ট করতেছে আমাদের চোখে। এই লেখাটা রিফ্লেক্ট করতেছে কোথায়? চোখ। তখনই আমরা এটাকে দেখতে পাচ্ছি, তখন এটাকে আমরা কি করতে পারছি? ঠিক তেমন ভাবে দেখবা আমরা দিনের বেলা গ্লাসগুলোর বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পাই না? কিন্তু রাতের বেলা বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। কেন পাই না? কারণ বাহিরের অবস্থাটা আলো অন্ধকার হয়ে যায়। খেয়াল করো, দিনের বেলা কিন্তু ঠিকই আলোটা বাহিরের বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যম ব্যাক করে ভিতরে আসছে। বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমটা ব্যাক করে যখন গ্লাসটা ব্যাক করে যখন ভিতরে আসছে, তাহলে এটাকে কিন্তু আবার রিফ্লেকশন বলা যাবে। কি বলা যাবে? কারণ এটা কিন্তু বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যম দিয়ে ব্যাক করে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে গেছে, আরেক মাধ্যম থেকে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে গেছে। আর আমি যে কথা বললাম, কথাটা ওয়ালের মধ্যে দিয়ে ওয়ালের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে সেটা আবার পুনরায় আমার দিকে ফিরে আসলো। সেটা কিন্তু কোনো মাধ্যম স্থানান্তরিত হলো না, সেটা কিন্তু কোনো মাধ্যম মিডিয়ামকে কি করলো না? স্থানান্তর করলো না। এটা একই মাধ্যমে আছে। এটা কি? একই মাধ্যমে আছে। এটাকে বলা হয় রিফ্লেকশন। এটাকে বলা হয় কি? আর রিফ্রাকশনটা মানে হলো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে চলে যাবে। একটা মাধ্যম থেকে কি? ধর আমি কথা বলতেছি, আমার কথাটা রূপ থেকে বেরিয়ে ধরো বাইরে একটা পুকুর আছে, পুকুরের নিচে একটা মানুষ ডুব দিয়ে বসে আছে, ওই শব্দটা শুনতেছে। হ্যাঁ, অর্থাৎ বাইরে থেকে ধরো আমি গ্লাসটা লাগিয়ে ফেললাম, বাইরে থেকে কেউ লেজার লাইট দিয়ে টিপ দিল, গ্লাসটা ছেদ করে কি করলো? ভেতরে প্রবেশ করলো। বায়ু মাধ্যম থেকে গ্লাস মাধ্যমে প্রবেশ করা, এটা একটা কি? মাধ্যম পরিবর্তন। এটা রিফ্রাকশন। এটা কি? যায়। তোমরা যে গ্রামে, আমাদের গ্রামের খুব মজার ব্যাপার হয় কি, আমাদের পুকুরটা না মসজিদের ঘাট মানে পাশে আর কি। আমাদের পুকুরের যে একটা গাটলা থাকে না, এটা মসজিদের পাশে। আমরা দুষ্টামি করতাম। স্যার যখন এটা রিফ্লেকশন করাইছিল প্রথম দিন, রিফ্লেকশন বা রিফ্লেকশন, তাহলে এই ব্যাপারটা আমি আসলে জাজ করছি। সেটা হলো যে আমি বলার পরে আমিও বুঝতে পারছি, ওই দিন গ্রামে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি মানে আমার বোন আর যেগুলো ভাই বোন আছে ওই সবাই পুকুরে নামছে, তো বলছে দেখেন কত তো আমি ওদেরকে উৎসাহ করতেছি, ওরা আমার কথাই ছিল না। বলছি আমি মানে আমাকে করতাম করে আমি বলছি বলতে কি বলছি বলে শুনে নাই। খেয়াল করো, মাঝে মাঝে হয় কি আমরা নরমাল সাউন্ড করি, কারণ আমাদের বায়ু মাধ্যমের যে ঘনত্ব বা ডেনসিটি, আমাদের পানি মাধ্যমের ডেনসিটি বা ঘনত্বটা কি অনেকটাই কি বায়ু মাধ্যমের ডেনসিটি এবং পানি মাধ্যমের ডেনসিটি কি অনেক, পানি মাধ্যমেরটা অনেক বেশি, বায়ু মাধ্যমেরটা অনেক কম। মাথায় রাখতে হবে, আমরা যখন লেজার লাইট চাপ দিই প্রায় সময় কি লেজার লাইটটা কি করে, তোমরা বাসায় গিয়ে একটা গ্লাস নিবা, একটা কি নিবা, গ্লাস নিয়ে লাইট চাপ দিয়ে দেখবা বায়ু মাধ্যম থেকে পানির ভিতরে লাইটটা কি করতেছে, ব্যাক করতেছে। অথবা বাসায় গিয়ে একটা লেজার লাইট নিবা, বাসায় গিয়ে একটা কি নিবা, কাকে একটা গ্লাস নিয়ে এসে দেখাবো, আচ্ছা এটা রিফ্লেকশনের অংশটা দেখাবো, আর লাইট শো যখন করবো তখন দেখবা বায়ু মাধ্যম থেকে যখন তুমি লেজার লাইটে চাপ দিবা, দেখো পানির মাধ্যমটা ব্যাক করে কিন্তু লাইটটা ওপর পাশে যাচ্ছে।
গ্লাসের মধ্যে বাসি যদি রেজোনেট থাকে দেখবা এটা কিন্তু রিফ্রাকশন। এটা কি? আর মাঝে মাঝে এমন হতো যখন আজান দিচ্ছে, বিশেষ করে দুপুরের সময়, জোহরের সময় আজান দিচ্ছে, আমরা তো কি করতাম যে গ্রামের বাড়িতে তোমার যে পুকুর আছে পুকুরের নিচে ডুব দিতাম। উনি যে আজান দিচ্ছে আজানটা পুকুরের নিচ থেকে শোনা যেত, কারণ আজানের সাউন্ডটা, মাইকের সাউন্ডটা তো অনেক বেশি। ওইটা কি করে পুকুরের পানিটা ব্যাক করে নিচে যায়, ব্যাক করে কি নিচে যায়, এটা শোনা যায়। এটা কি? এটা কিন্তু রিফ্রাকশন। এটা কি? রিফ্রাকশন। কথা কি ক্লিয়ার? এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে সেটাকে রিফ্রাকশন বলে। আর রিফ্রাকশন কি? একই মাধ্যমে পুনরায় ফিরে আসে, একই মাধ্যমে পুনরায় কি? কথা ক্লিয়ার? ওকে।